কতই না চেষ্টা করলে আমার থেকে পালানোর, লাভ কি হলো? শেষমেশ তো তেহরাব সরকারের কাছেই ধরা দিতে হলো তোকে। তুই কি ভেবেছিস তোকে আমি এমনি এমনি ছেড়ে দেব? হুম, তুই আমাকে যত জ্বালিয়েছিস তার দ্বিগুণ জ্বালাবো আমি, প্রতি রাতে আমার ভালোবাসার দগ্ধতায়। তনয়া চোখ মুখ কুঁচকে নেয়। এই লোকটা অসুস্থতার মাঝেও বাজে কথা বলছে। এবার সত্যিই ভয় করছে তনয়ার। তার মতো হ্যাংলা পাতলা দুর্বল মেয়ে কি করে শক্তপোক্ত দেহী পুরুষটাকে সামলাবে? সে তো মরেই যাবে। তনয়া নিজেকে ছাড়াতে চাইল, মুচড়ামুচড়ি করছে সে। তেহরাব দুষ্ট হাসলো, কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলল, আমার শরীর থেকে রক্ত ঝরলেও আমাকে দুর্বল ভাবিস না। তোকে আমি বিন্দু পরিমাণ ছাড় দেব না। এতগুলো বছর অপেক্ষা করেছে কি ছাড় দেওয়ার জন্য? হ্যাঁ? তনয়ার কান গরম হয়ে যাচ্ছে, মুখ দিয়ে কথাও বের হচ্ছে না তার। আমতা আমতা করে বলল, ছাড়ুন, আমি আমি বাড়ি যাব। তেহরাব ছাড়ল না, উল্টো চুমু খেলো তনয়ার কানে লতিতে। হাঁচকি স্বরে বলল, বেশি বেশি পুষ্টিকর খাবার খা, পাশুরতে জ্ঞান হারিয়ে বেঁচে যাবে। ভাবলে ভুল ভাবছিস। তনয়া আর পারল না এই নির্লজ্জ মানুষটা নির্লজ্জ মার্কা কথা শুনতে। ধাক্কা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল কেবিন থেকে। তেহরাব শব্দ করে হেসে উঠল, অতঃপর স্মিত হেসে বিড়বিড় করল, অবশেষে তুই আমার, এখন তুই আমার। তনয়ার ঘরে বসে আছে তানিয়া আর তানহা। তানিয়া খাইয়ে দিচ্ছে তনয়াকে, ওদিকে তানহা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। তানিয়া খাবার খাইয়ে দিতে দিতে বলে, কালকে ওনারা আসবে বিয়ের কথা বলতে। আমি ভাবছি পরীক্ষার পরে বিয়ের ডেট করতে বলবো, এর মাঝে চেক আপটাও করে আসা যাবে। তনয়া তাকায় মায়ের দিকে, মৃদু কণ্ঠে বলে, আমি তেহরাব ভাইকে সবটা বলতে চাই, কোনো কিছু তনয়া পুরোটা বলার আগেই তানিয়া বলে, বেশি বুঝবি না, তোকে এত কিছু ভাবতে হবে না। ভেবেছিলাম এখন তাকে পাচ্ছিস, মাঝখানে আর কোনো ঝামেলা করবি না বলে দিলাম। কিন্তু মা। চুপ, তাড়াতাড়ি খেয়ে ওষুধ খা। মা ও বোনের পুরো কথোপকথন শুনল তানহা, কিছুই বুঝতে পারল না। তনয়ার তো বিয়ে ঠিক হয়েই আছে, এখন আবার কিসের ভালোবাসা? কিছুই মাথায় ঢুকছে না তার। কৌতূহল সামলাতে না পেরে প্রশ্ন করেই বসল, তোমরা কি নিয়ে কথা বলছো? তোর এত বড়দের মধ্যে কথা কি? পড়তে বস। তানহা মুখ বাঁকিয়ে বিরক্তি নিয়ে টেবিলে গিয়ে বসে। সবাই শুধু শুধু তার সাথে খ্যাটখ্যাট করে। তনয়ার খাওয়া শেষ হলে তানিয়া তনয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তনয়ার হাত ধরে বলে, মাফ করে দিস, অনেক কষ্ট দিয়েছি। আসলে তখন মাথা কাজ করছিল না, আপাকে যে কথা দিয়ে ফেলেছিলাম। তনয়া নিজেও মাথা নত করে বসে আছে, সে কি বলবে বুঝতে পারছে না। তানিয়া প্লেট নিয়ে বেরিয়ে যায়, সাথে সাথে তানহা চলে আসে তনয়ার কাছে। ওই আপু, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, তুই একটু বল না। কি বলবো? ওই যে আম্মু কি সব বলছিল, তুই আবার কাকে ভালোবাসো? তনয়া হাসে, তানহার মাথায় মৃদু টোকা মেরে বলে, সেটা কালকেই দেখিস। তানহা মুখ গোমরা করে বলে, বল না, না হলে আজ ঘুমই আসবে না। শিহাব্বার সাথে কি তোর বিয়েটা হবে না? তনয়া বিছানায় শুয়ে পড়ে, চোখ বন্ধ করে বলে, না, আমি ঘুমবো, বিরক্ত করিস না। তানহার মাথায় সব পেঁচিয়ে যাচ্ছে, কি থেকে কি হচ্ছে তাকে কেউ কিচ্ছু বলছে না। অতঃপর এসব ভাবনা বাদ দিয়ে মুচকি হেসে আবারও চলে আসে টেবিলে। মনে মনে ভাবে, আপুরটা যখন মেনে নিয়েছে, আমারটাও তবে মেনে নেবে। এখন শুধু আমার জানিমান কি মানানোর পালা। হায় মেয়ে জান। এসব কি তেহরাব, কি হয়েছে তোর হাতে? সবে বাড়ি ফিরেছে তেহরাব ও ইউসুফ। গোটা দিনটা চিন্তায় চিন্তায় কেটেছে তাসলিমার। আর এখন তেহরাবের সামনে হাতে ব্যান্ডেজ দেখে বুকের ভেতর ছটফট করছে তার। তেহরাব এসে সোফায় গায়ে এলিয়ে বসলো। ইরাও নিজের রুম থেকে নিচে আসে মায়ের গলার আওয়াজ পেয়ে। তেহরাবকে এভাবে দেখে সেও অস্থির হয়ে পড়ে। ভাইয়া, কি হয়েছে তোর হাতে? দুপুরে এমন রেগে গেলি কেন? কোথায় গিয়েছিলে? এক নাগারে এতগুলো প্রশ্ন শুনিয়ে চোখ মুখ কুচকালো তেহরাব। বাড়ি আসার সাথে সাথে এত এত প্রশ্ন। ইউসুফ নিজেও তেহরাবের পাশে বসে আছে, নিজের পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে, ওহো, তোমরাও না, একটু শান্ত হও, পানি দাও আমাকে। তাসলিমা দ্রুত রান্নাঘর থেকে পানি নিয়ে আসলো, এনে ইউসুফকে দিল। ইউসুফ পানি শেষ করে তাসলিমাকে বলল, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তেমন আঘাত লাগেনি, এত চিন্তা করতে হবে না। তাসলিমা বসে তেহরাবের পাশে। কত করে বলছি বাইক নিয়ে এত টোটো করিস না, আমার কথা কি শুনে? আল্লাহ অল্পের ওপর দিয়ে বাঁচিয়ে দিয়েছে। তেহরাব মনে মনে হাসে, এই না হলে তার বাবা, তার ক্রাইম পার্টনার।
কালকে আমি, ইরা আর তুমি তেহরাবের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। কালকে বিয়ে ঠিক করে আসবো। ইউসুফের কথা শেষ হতে না হতেই তেহরাব চোখ খুলে বলে ওঠে। তোমরা যাবে মানে? আমি যাব না? ইউসুফ রুকুজকে বলে। তোমাকে যেতে হবে কেন? আমরা আছিই তো। আমার বিয়ে আমি যাব না? তর্ণার মাকে আমার একটু ভরসা নেই। মহিলা আমার শাশুড়ি না হলে বুঝিয়ে দিতাম কত ধানে কত মুড়ি। তেহরাবের কথা ইউসুফ চোখ গরম করে তার দিকে তাকিয়ে কাশি দেয়, যার অর্থ তেহরাবকে চুপ করানো। তেহরাব বুঝতে পারে সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তাসলিমা অবাক দৃষ্টিতে বাপ ছেলের দিকে তাকিয়ে আছে। হুট করে কিসের মেয়ে দেখতে যাওয়া? আর তনয়া, এটা আবার কে? দুপুরেও এই মেয়ের নাম বলেছে তেহরাব। তাসলিমা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি বলছো তোমরা? কিসের মেয়ে দেখতে যাবে? মানুষের মেয়ে মা, পশু পাখির মেয়েকে তো আর বিয়ে করতে পারবো না। তেহরাবের কথায় রাগী লুক নিয়ে তাকালো তাসলিমা। এই ছেলে কোনোদিনও সিরিয়াস হবে না। আমি বলছি তেহরাবের একটি মেয়েকে পছন্দ, শফিক মাস্টারের বড় মেয়ে তনয়া। ওকেই দেখতে ও বিয়ের দিন তারিখ ঠিক করতে যাব। ইউসুফের কথা শেষ হতেই দাঁড়িয়ে পড়ে তাসলিমা। ইরা তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তেহরাবের দিকে। তার ভাইও প্রেম করে? বাহ! এইভাবে কিভাবে হুট করে বিয়ে ঠিক করা যায়? মেয়েকে জানি না, চিনি না, চরিত্র কেমন তাও তো জানি না আমরা। এইসব না জেনে হুট করে দিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো? ইউসুফকে এবার কিছুটা গম্ভীর দেখা গেল। সে গম্ভীরতা বজায় রেখে বলল, মেয়ে যথেষ্ট ভালো, ভদ্র, দেখতেও মাশাল্লাহ। আর সব থেকে বড় কথা, তেহরাবের তনয়াকে পছন্দ। সেখানে আমাদের কিছু না বলাই ভালো। তাসলিমা কিছু বলতে নিলে তেহরাব নিজের মাথা চুলকাতে চুলকাতে বলে, তোমরাও কিচ্ছু বোঝো না। আমার বিয়ের কথা আমার সামনে বলছো? আমার বলছে লজ্জা করে না? আমি ঘরে যাচ্ছি, তারপর তোমরা আবার বিয়ে নিয়ে আলোচনা করো। গম্ভীর ভাব নিয়ে কথাটা বলে তেহরাব উঠে দাঁড়ালো। যেতে যেতে আবার বলল, বাসর ঘরে কিভাবে সাজাবে এটা আলোচনা করে নাও। আমি তো নিচে থেকে কিছু বলতে পারি না। যতই হোক, আমার তো লজ্জা শরম আছে। তেহরাবের কথায় ইরা খিলখিলিয়ে হেসে ওঠে। তেহরাব দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলে আর ভালো হবে না। তাসলিমা রাগে গজগজ করতে করতে বলে, ছেলেকে আশকারা দিয়ে দিয়ে এমন নির্লজ্জ বানিয়েছো তুমি। নিজের বাসরের কথা নিজেই বলছে। তেহরাব উপর থেকে চিল্লিয়ে বলে, বলছিলাম কি, হানিমুনের জন্য থাইল্যান্ড অনেক সুন্দর জায়গা। এমনি বলছিলাম আর কি। তাসলিমা অগ্নি দৃষ্টি নিয়ে ইউসুফের দিকে তাকায়। বেচারা ইউসুফ অসহায় মুখ করে বসে আছে। হঠাৎ ইরা বলে, ভাইয়া কিন্তু ঠিকই বলেছে, চাইলে চার্টার টিকিট বুক করতে পারো। ইউসুফ রুকুজকে বলে। চাপটা কেন? ইরা বোকা বোকা হেসে বলে, মানে আমরাও তো নতুন নতুন বিয়ে হবে। কি বললি? তাসলিমার ঝাঝালো কণ্ঠ শুনে ইরা দায়ভৌদর তাকে আর পাইকে। ইউসুফ মাথায় হাত দিয়ে বসে আছে। তাসলিমা দাঁতে দাঁত চেপে বলে, গরু ছাগলের বাচ্চা নিয়ে সংসার করছি আমি, একটাও মানুষ হলো না। হবে কি করে? বাপের রক্ত না। বলেই চলে যায় তাসলিমা। বেচারা ইউসুফ মাথা নেড়ে বলে, যত দোষ নন্দ ঘোষ। আজকের রাতটাও তেহরাবের নির্ঘুম কেটেছে। তবে কারণটা ছিল ভিন্ন। অতিরিক্ত খুশি উত্তেজনায় তার ঘুম হয়নি। সে যে তার এলোকেশিকে পেতে যাচ্ছে অবশেষে। সকাল সকাল রেডি হয়ে বসে আছে। ছেলে রাহেন কাণ্ডে তাসলিমা আর চোখে তাকিয়ে বিড়বিড় করছে কত কি। ইরা তো বলেই ফেলে, তোর যে এত বিয়ে করা তারা আগে জানতাম না। রেডি হয়ে বসে আছিস, দেখিস তোকে আপু নিবেই না। অবশ্য ইরার কথায় পাত্তা দেয়নি তেহরাব। তাকে নেওয়া না নেওয়ার কি আছে? সে কি একা যেতে পারবে না? বেলা 11টা বাজে এখন। ইউসুফও পাঞ্জাবি পরে নিচে আসলেন। ইরা ও তাসলিমাও রেডি। চলো তবে। ইউসুফের কথায় উঠে দাঁড়ালো ইরা ও তেহরাব। তাসলিমা পার্সে মোবাইল ভরছে। তেহরাবকে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ইউসুফ মনে মনে হাসে। তেহরাবকে জ্বালানোর জন্য বলে, তুই কোথায় যাচ্ছিস আবার? আজ আর বের হোস না। তেহরাব ভ্যাবলা কান্দে নেয় মুখ চোন করে বলে, কোথায় যাব মানে? তোমাদের সাথে যাব। ইউসুফ কণ্ঠে গম্ভীর ভাব এনে বলে, কি? তোমার যেতে হবে না, থাকো তুমি। তেহরাব আর চোখে একবার ইউসুফের দিকে তাকিয়ে সানগ্লাস পরে ভাব নিয়ে বলে, তোমাদের সাথে যাব না, একা যাব। গুড বাই। বাপ ছেলের ঢং দেখে গা জ্বলছে তাসলিমার। খসখসে গলায় বলে, নাটক কম করো তো, চলো তাড়াতাড়ি। তেহরাব ইউসুফকে ভেঙিয়ে নিজে আগে আগে বেরিয়ে যায়। ইউসুফ হাসে। সদর দরজার কাছে আসতেই তাসলিমা থামে। তাকে থামতে দেখে ইউসুফ ভ্রু কুঁচকায়। থামলে কেন? তাসলিমা পেছন ঘুরে ইউসুফের হাতে নিজের পার্সটা ধরিয়ে দিয়ে বলে,
1 মিনিট আসছি। বলেই সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ইরা তেহরাবকে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলে, সেদিনের ওই মেয়ে যে আমার ভাইয়ের মন চুরি করেছে, আগে জানলে তো একটু যত্নার্থেই করে নিয়ে যেতাম। যাই হোক, ভাবি কিন্তু সুন্দর আছে। তেহরাব টোকা মারে ইরার কপালে, দাঁত বের করে হেসে বলে, দেখতে হবে না পছন্দটা কার? সবার পছন্দ তো আর তোর মতো না। ইরা কপাল কুচকায়। তার পছন্দের মতো না বলতে তার ভাই কি মিন করলো? ইরা কিছু বলতে যাবে তার আগে তাসলিমা ফিরে এসছে। পার্সটা ইউসুফের হাত থেকে নিয়ে বলল, আন্টির কথা মনেই ছিল না, চলো এবার। সবাই বের হয় বাড়ি থেকে। তনয়দের বাড়ি তাদের বাড়ির থেকে বেশি দূরে না হওয়ায় অটোতেই যাচ্ছে তারা। তাসলিমাকে হাসি খুশি দেখে তেহরাব বলে, এত খুশি কেন তুমি? বিয়ে তোমার ছেলের, তোমার না। তাসলিমা চোখ রাঙালো। এত কথা বলিস কেন তুই, বাচাল একটা। হাতে ব্যান্ডেজ থাকায় আজ তেহরাব তার প্রাণপ্রিয় বাইকটা চালাতে পারল না। মনে মনে বলল, আমার সকল অপকর্মের সাক্ষী তুই। আফসোস আমার ভালো কাজের সাক্ষী হতে পারলি না। চিন্তা করিস না, আমার জানকে তো আমি তোর উপর চাপিয়ে নিয়ে আসবো। বেগুনি রঙের জামদানি শাড়ি পরেছে তনয়া। শাড়িটা অবশ্য বিয়ের জন্য কিনে এনেছিল তানিয়া। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো মতো পর্যবেক্ষণ করছে সে। আজ যে তার প্রচুর লজ্জা লাগছে। কাল পর্যন্ত ভাবেনি সে যে তেহরাবের জন্য সাজবে। মনে হচ্ছে সবটা তার কল্পনা। হঠাৎ মনে হলো কিছু একটা কম কম লাগছে তার। কিন্তু কি জানি ভেবে নিজের খোপা করা লম্বা চুলগুলো ছেড়ে দিল। এই চুল যে তেহরাবের খুব বেশি পছন্দ। আবারও লজ্জায় লাল হয়ে গেল তনয়ার গাল। বেশি কিছু না ভেবে চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিল। ভাল লাগে না বাল? এত কাজ করতে কার ভাল লাগে? হাঁপাতে হাঁপাতে বিরক্তি নিয়ে রুমে আসলো তানহা। এর থেকে তো পড়াশোনায় ভালো। আজ তাকে স্কুলে যেতে দেয়নি। প্রথমে খুশি হলেও যখন কাজ করানো শুরু করলো তখন আর ভালো লাগলো না তার। তনয়া ফিটফাট হয়ে মাথায় ঘোমটা দিয়ে তানহার সামনে এসে দাঁড়ালো। কেমন লাগছে আমায়? কুত্তার মতো। কি বললি? তানহা জিভ কাটে। কি বলতে কি বলে ফেললো সে। কান ধরে অস্থির কণ্ঠে বলে, সরি, অনেক সুন্দর লাগছে। তনয়া হেসে ওঠে। তাকে যেমনই লাগুক না কেন তেহরাবের কাছে সে সব সময় সুন্দর। নিজের ভাবনায় নিজেরই রাগ হলো। কথায় কথায় তেহরাব করছে কেন সে? তাকেও কি তেহরাব ভাইয়ের ভূতে ধরেছে? তানহা কিরে, কই গেলি? এদিকে আয়, খাবারগুলো ঘরে নেই। মায়ের ডাক শুনে চোখ মুখ কুচকে তনয়ার দিকে তাকায়। তনয়া ঠোঁট গোল করে চুচু শব্দ করে। তানহা বলে, আমিও বিয়ে করব বাল। আম্মুকে বলে আমাকেও বিয়েটা দিয়ে দে। একটা মারবো, যা আম্মু ডাকছে। ধমক খেয়ে চোখ উল্টে চলে গেল তানহা। তনয়া বসে পড়লো বিছানায়। ফোনটা খুঁজতে লাগলো। বাসায় আসার পর আর ফোন হাতে নেয়নি সে। ভুলে গিয়েছিল। এদিক ওদিক খুঁজে বিছানার এক কোণে পেল ফোনটা। চার্জ নেই। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা চার্জে দিল। তানহা বাইরে আসতেই তার চোখ চড়ক গাছ। গেটের দিকে তাকাতেই সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। কারণ গেট দিয়ে প্রবেশ করছে তার ওয়ান অ্যান্ড অনলি ক্রাশ তেহরাব। ওয়ান অ্যান্ড অনলি। নিজেকে নিজেই প্রশ্ন করলো তানহা। সে তো প্রতিনিয়ত সুন্দর ছেলে দেখলেই ক্রাশ খেয়ে বসে থাকে। তবে তেহরাব হলো আলাদা। ক্রাশদের সবার উপরে আছে সে। এই মুহূর্তে তাকে এখানে দেখে বেশ অবাক হলো তানহা। অবাকতা আরো বাড়লো যখন দেখলো তার সাথে তার বোন, মা, বাবাও এসছে। চোয়াল ঝুলে পড়েছে তার। সবার শেষে প্রবেশ করে শফিক। তার বাবা তো তনয়ের হবু শ্বশুরবাড়ির লোকদের আনতে গিয়েছিল। তার মানে আর ভাবতে পারল না তানহা। চোখের সামনে সবকিছু গোল গোল ঘুরছে। যাকে ছাইয়া বানানোর প্রয়াসে ছিল সে কিনা হয়ে যাবে ভাইয়া। তার উপর যেন তেন ভাইয়া না, সোজা দোলাব্র। কোনো মতে কান্না চাপিয়ে মনে মনে বলল, শালা মফিজ, শেষমেশ জামাই হইয়াই বাড়ি আসলি। তয় আমার না হইয়া আমার বইনের। যা শালা মারা খা। ভেঙচি কেটে গট গট করে চলে গেল রান্নাঘরে। এই দিনটায় দেখার বাকি ছিল। শফিক আর ইউসুফ কথা বলতে বলতে বাড়ির ভেতরে আসে। তানিয়াও বের হয় রান্নাঘর থেকে। রান্নাবান্না তার শেষ। সবাইকে নিয়ে বসার ঘরে বসায়। তেহরাব তার সানগ্লাসের আড়াল থেকে খুঁজে বেড়াচ্ছে তনয়াকে। তানিয়া সবাইকে শরবত, চানাচুর, বিস্কুট, ফল মূল দেয়। সবাই বসে সোফায়। ভনিতা না করে সরাসরি কাজের কথায় আসি বরং। আমরা চাইছি শুক্রবারই তেহরাব তনয়ার বিয়েটা দিতে। ইরা আর তেহরাব বিয়েটা একসাথেই মিটে যাক। ইউসুফের কথায় শফিক কিছুটা বিচলিত হয়ে বলে, কালকের পরের দিনই তো শুক্রবার। কদিন কত কি হলো, আর কটা দিন
পেছলে ভালো হয়। শফিকের কথা শেষ হতে না হতেই তানিয়া ফট করে বলে ওঠে, বলছিলাম কি, এখন আর হাটতান না করে একদম পরীক্ষার পর অনুষ্ঠান করে বিয়েটা হবে না। শফিক নিজেকে শান্ত করে। সে বরাবর বলেছে তানিয়াকে চুপ থাকতে। মহিলা মানুষ কি আর কথা শোনার মানুষ? তানিয়ার কথা কর্ণপাত হতেই তেহরাব উঠে দাঁড়ায়। সানগ্লাসটা খুলে চোখ মুখ বিরক্তিতে কুঁচকে বলে, রাখেন আপনার পরীক্ষা। একটুর জন্য আমার জান নিয়ে টানাটানি শুরু করেছিলেন, বিয়ে দিলে শুক্রবারই দিবেন, নাহলে আমার বউ আমি আজকে নিয়ে যাব। তেহরাবের কথা শুনে কপালে হাত দেয় তাসলিমা। গতরাতে ইউসুফ ভালো মতো তাকে সবটাই বলেছে, সবটাই তার জানা। নিজের ছেলের এমন কাজকর্মে সে কি করবে বুঝে উঠতে পারে না। ইউসুফ কণ্ঠে গম্ভীরতা এনে তেহরাবের দিকে তাকিয়ে বলে, তেহরাব, তুমি চুপ করে বসো, আমরা কথা বলছি তো, তুমি কেন মধ্যখানে কথা বলছো? ইরা তেহরাবের হাত ধরে টেনে আগে জায়গায় বসায়। তেহরাবের এই মুহূর্তে তনয়ের মাকে বিরক্তিকর লাগছে। গতকাল তার বাবা তাকে সবটা বলেছে, আর তেহরাবেরও জানা আছে তনয়কে শিহাব্বার সাথে বিয়ে করতে উনিই জোর করেছে। ইরা ফিসফিসিয়ে তেহরাবের কানে কানে বলে, এর জন্যই তোকে আনতে চাইনি। তুই জামাই মানুষ, চুপচাপ থাকবে। তেহরাব ইরার দিকে তাকায়। আল্লাহ মুখ দিয়েছে চুপ থাকতে। ইরা আড়ালে তেহরাবের হাতে চিমটি কেটে চুপ থাকতে বলে, আমরা দেরি করতে চাইছি না। আমাদের বাড়ির বউকে আমরা যত দ্রুত ঘরে তুলতে চাই, আর আমার মেয়েটাও চলে যাবে। তা না আমার মেয়ে হয়ে একই দিনে না হয় আসলো, দেরি করে লাভ কি বলুন? তাসলিমার হাসি মুখে বলা কথাগুলো মুগ্ধ করলো শফিককে। তার মেয়ে সত্যি সুখে থাকবে। ওর তো পরীক্ষা, এখন বিয়ে হলে পরীক্ষা খারাপ হবে। ওহো, শিহাব্বার সাথে বিয়ে দিলে বলছি পরীক্ষা ভালো হতো। ওই বালের থেকে আমি স্টুডেন্ট ভালো। দরকার পড়লে রাত দিন থাপড়িয়ে আপনার মেয়েকে প্লাস পাইয়ে ছাড়বো। লেম মার্ক এক্সকিউজ দেবেন না শাশুড়ি আম্মা। তেহরাবের কড়া কথায় কিছুটা লজ্জা পেল তানিয়া। শফিক এবার চোখ গরম করে তাকালেন তানিয়ার দিকে। নিজেকে শান্ত রেখে বললেন, আসলে তনয়ের শরীরটা খারাপ বলে তনয় চিন্তিত। ও অন্যভাবে কিছু বলেনি। যে যাই হোক, আপনাদের কথাই না হয় রইল। কালকে হলুদ, পরশু বিয়ে। শফিকের কথা শেষ হতে না হতেই তেহরাব বলে ওঠে, এবার তনয়কে আনুন, ওকে দেখবো না। তেহরাব, তাসলিমা না পেরে এবার ধমকিয়ে উঠলেন। এ কোন পাগল ছেলে জন্ম দিয়েছেন তিনি? লাজ লজ্জার মাথা খেয়ে হবু বউকে দেখতে যাচ্ছে। তাসলিমা চোখ গরম করে ইউসুফের দিকে তাকায়। দত্তে দাঁত চেপে ধীর গলায় বলে, তোমার ছেলেকে চুপ থাকতে বলো, না হলে কিন্তু এক্ষুনি বের করে দিব। শ্বশুর বাড়ির লোকের সামনে মার খেতে না চাইলে থামতে বলো ওকে, তার ছিঁড়া একটা। তেহরা বুঝলো তার মা একটু বেশি রেগে গিয়েছে। বেশি কথা বললে সত্যি সত্যি বের করে দিবে। তখন না পারবে তনয়াকে দেখতে, না পারবে কথা বলতে। ইউসুফ তানিয়ার দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, বিয়াইন, মেয়েকে নিয়ে আসুন তাহলে। আন্টি, তুমি থাকো, আমি যাচ্ছি। কোন রুমে? ইরার কথায় তানিয়া সৌজন্যমূলক হাসে। সে উঠে দাঁড়ায়। এসো আমার সাথে। ইরা তানিয়ার পিছু পিছু তনয়ার ঘরে আসে। ঘরে এসে তানিয়া অবাক হয়। তানহা উপর হয়ে শুয়ে কাঁদছে, আর তনয়া জিজ্ঞেস করছে কি হয়েছে তার। দরজা খোলার শব্দে তনয়া পেছনে তাকায়, তানিয়াকে দেখে বলে, তানহার কি যেন হয়েছে, হুট করে রুমে এসে কান্না জুড়েছে। এবার তনয়ের নজরে পড়ল পেছনে দাঁড়িয়ে থাকে ইরার দিকে। মনে পড়ে গেল সেদিনের কথা। ইরা মুচকি হেসে এগিয়ে আসলো তনয়ের দিকে। তনয়ের গালে হাত রেখে বলে, আরে বাহ, খুব মিষ্টি লাগছে তো তোমাকে ভাবি। সেদিনের জন্য এতগুলো সরি। তনয়া মুখ নামিয়ে নেয়, তা লজ্জা করছে। তানিয়া তানহার কাছে এসে ওকে বসায়, জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। তানহা শুধু নাক টানছে। মা, তুমি তনয়াকে নিয়ে যাও, আমি আসছি। তানিয়ার কথা ইরা মুচকি হেসে তনয়াকে নিয়ে বাইরে আসে। বারান্দায় দাঁড়িয়ে ফিসফিস করে বলে, কি দেখে আমার বান্দরের মতো ভাইকে তোমার পছন্দ হলো বলো তো? কথায় আছে না, বাঁদরের গলে মুক্তোর মালা। চলো এখন। তনয়া মিটমিট করে হেসে বসার ঘরে প্রবেশ করে। নিজের ঘোমটাটা আরেকটু টেনে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। সালাম দেয় সবাইকে। মাথা নিচু করে বসে সবার সামনে। নিজের ছেলের বউকে তার খুব পছন্দ হয়েছে। মেয়েটা সত্যিই সুন্দর। অধরে হাসি ফুটে উঠল তার। মাশাআল্লাহ, নজর না লাগুক। তাসলিমার কথায় তনয় আরো বেশি লজ্জা পায়। সে তো মাথা তুলে তাকাতেই পাচ্ছে না। এদিকে বুকে হাত দিয়ে মূর্তির মতো বসে আছে তেহরাব।
আজ প্রথম তনয়াকে সে শাড়ি পরা অবস্থায় দেখলো। কি মারাত্মক লাগছে তার এলোকেশিকে, কি স্নিগ্ধ। মনে মনে আওড়ালো, এ রূপের বর্ণনা করা যায় না এলোকেশী। নিখুঁত তো সবই, চাঁদের আলো ম্লান হয়ে যায়, তো রূপের ছোঁয় স্নিগ্ধ রবি। আনমনে হেসে ওঠে তেহরাব। সে হাসি নজরে পড়ে ইরার। তনয়ের কাছ থেকে সরে এসে দাঁড়ায় তেহরাবের পাশে। তেহরাবের কানে ফিসফিস করে বলে, নজর লেগে যাবে তো? সে তো অনেক বছর আগে লেগে গেছে, এখন শুধু আমার নামে সিলমোহর লাগানো বাকি। ইরা বুঝলো তার ভাই এখন এই জগতের বাইরে অন্য এক জগতে বাস করছে। থাকুক তবে। তাসলিমা তনয়ের পাশে গিয়ে বসলো। তনয়া চিবুকে হাত রেখে নিজের দিকে ঘুরালো। আমাকে চিনে রাখো মেয়ে, আমি কিন্তু তোমার আর একটা মা, বুঝলে? তনয়া এক পলক তাকায় তাসলিমার দিকে, অতঃপর মুচকি হেসে মাথা নাড়ে। তাসলিমা নিজের হাতের বালা খুলে তনয়ের হাতে পরিয়ে দেয়। তনয়া অবাক হয় বটে। এগুলো আমার তরফ থেকে তোমার জন্য উপহার। এটা কিন্তু তোমার শ্বশুরের টাকায় কেনা নয়, বুঝলে? আমার নিজের টাকায় কেনা। বছর 6 আগে চাকরি ছেড়েছি আমি। এর আগে কিন্তু আমি শিক্ষকতা করতাম। আর হ্যাঁ, তোমাকেও পড়াশোনা করে কাজ করতে হবে, বুঝলে? তনয়া অনেক বেশি খুশি হলো। সে সবসময় চাইতো সে বিয়ের পর চাকরি করবে, অতঃপর এটা পূরণ হচ্ছে। শফিকা অনেক খুশি, তার মেয়ে সে সঠিক জায়গায় তুলে দিচ্ছে। হঠাৎ তনয়া নজর পড়লো তেহরাবের দিকে। চোখাচোখি হলো দুজনে। তেহরাবের নজর তো সরছেই না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তনয়ার দিকে। তনয়া চোখ সরিয়ে নিল। এক মুহূর্তে তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। এ চোখে চোখ রাখা তার দ্বারা সম্ভব নয়। তেহরাব, আংটিটা পরিয়ে দে। তেহরাব তনয়ার দিকে দৃষ্টি রেখে বলল, ইউসুফ আংটিটা তেহরাবের হাতে দেয়। তাসলিমা উঠে নিজের জায়গায় আসে। তেহরাব গিয়ে বসে তনয়ার পাশে। তেহরাবের শরীর থেকে এক তীব্র মিষ্টি পারফিউমের ঘ্রাণ নাকে আসে তনয়ার, যা তাকে আরো অস্থির করে তুলছে। তেহরাব তনয়ার হাত ধরেই কেঁপে ওঠে তনয়া। তেহরাব তনয়ার হাত ধরতেই কেঁপে ওঠে তনয়া। তা অনুভব করে তেহরাব নিজেও। আংটিটা পরাতে পরাতে সবার আড়ালে ফিসফিস করে বলে, শাড়িটা আগে পরলে এতদিনে তুই আমার 2 বাচ্চার মা হয়ে থাকতে, কারণ তোকে এই রূপে আগে দেখলে তোকে তুলে নিয়ে বিয়ে করে ফেলতাম। তনয়া চোখ বন্ধ করে নেয়। লোকটা সবার সামনে বসেও তাকে লজ্জা দিচ্ছে। না জানি একা পেলে কি করবে। অসভ্য লোক। অসভ্যতম করার লাইসেন্সটা একবার পায় যান, তারপর তুই বুঝবে তেহরাব ঠিক কতটা অসভ্য, আর সেটা কি কত প্রকার। কি হয়েছিল তখন? তোর কাঁদছিলি কেন? তনয়ার প্রশ্নে হাই তুলতে তুলতে তানহা বলে, তার আগে তুই বল, তুই তেহরাব ভাইয়ের সাথে প্রেম কবে থেকে করছিস? তনয়া স্বাভাবিকভাবেই জবাব দেয়, আমি কোনো প্রেম করিনি। তেহরাব ভাই আমায় ভালোবাসতো, আর তার পাগলামোতে আমিও ডুবে গিয়েছি। তাই তো বলি, তেহরাব ভাই এত আমাদের বাড়ির আশেপাশে কেন আসতো? তোর তারা যে প্রেম হবে না তা আমি জানি। ভাই তো শ্বশুর বাড়ির রাস্তা। আমাকে বলেছিস আমি বিয়ে করব? তনয়া তানহার হাতে থাপ্পড় মেরে বলে, একটা মারবো? তুই বিয়ের জন্য কাঁদছিলি? এত বিয়ে করার শখ? বাবারে বাবা। তানহা ধপ করে বিছানায় শুয়ে পড়ে। তুই বুঝবি না, আমি বিয়ে করব। বিয়ে করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। তনয়া বিরক্তিকর শ্বাস ফেলে। কি নির্লজ্জ বেহায়া মেয়ে। ভ্রুকুচকে বলল, তাহলে আম্মুকে বলি শিহাব ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিতে। তানহা লাফ দিয়ে উঠে বসলো। তনয়ার হাত ধরল। চোখ দুটো চকচক করছে তার। সত্যি ওই পালটা আমার সেকেন্ড ক্রাশ ছিল, কিন্তু বুঝলাম শালাই তোকে পছন্দ করে। তখন থেকে ওকে মগা মগা বলে নিজেকে সান্ত্বনা দিয়েছি। ফার্স্ট ক্রাশ তো গেল, সেকেন্ডটাকে এনে দে। তনয়া হতবাক। এ মেয়ে কি বলে এসব? মাথা ঘুরছে তনয়ার। তানহা আবার বলে, শালার আমার কপালে প্রেমই নাই, সবাই খালি তোর পিছে ঘুরে। আজ সুন্দর না বলে। তনয়া বিছানা থেকে নামতে নামতে বলে, সুন্দর তো তুই আমার থেকে বেশি, কিন্তু মাথার সব তার ছেঁড়া। তার জন্যই তো শিহাব ভাই ঠিক আছে। তানহা দাঁত বের করে হাসে। আরে বেহনা, বিয়ে হলো আমার প্রথম ভালোবাসা, এটা হলেই চলবে। আর হ্যান্ডসাম হলে তো কথাই নেই, বাকিটা আমি সামনে নেব। তনয়া ফোনটা নিয়ে হাসতে হাসতে বেরিয়ে যায় রুম থেকে। তানহা আসলেই একটা পাগল। উঠোনের এক কোণে এসে দাঁড়ায় তনয়া। তেহরাব কল করেছে। কিছুক্ষণ সময় নিয়ে কলটা রিসিভ করলো। কেন যেন কথা বলতেও লজ্জা লাগছে তার। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে তেহরাবের হাসকি কণ্ঠস্বর। জান, সময় ফুরাচ্ছে না কেন? তনয়া হাসে।
লোকটা আসলেই পাগল। তনয়াকে কিছু বলতে না দেখে তেহরাব নিজেই বলে ওঠে, আমি আসি, একটু দেখা করি, দেখতে ইচ্ছে করছে খুব। তনয়া ঠোঁট টিপে হাসে, এবারও কিছু বলে না। তেহরাব ভ্রু কুঁচকায়। আজকেও আবার তার শাশুড়ি কল ধরেনি তো। বিরক্তি নিয়ে কিছু একটা বিড়বিড় করে, অতঃপর বলে, ফোনের ওপাশে যে হন না কেন, নিজ দায়িত্বে আমার বউয়ের কাছে ফোনটা দিন। আমি তার একমাত্র জামাই বলছে। তনয় এবার শব্দ করে হেসে ওঠে, হাসতে হাসতে বলে, মাথাটা কি সত্যি গেছে? জান, সত্যি গেছে। তোকে পাওয়ার আনন্দে আমি সত্যিই নিজের তাল হারিয়ে ফেলেছি। তেহরাবের গম্ভীর কণ্ঠে তনয়ের মন শীতল করলো। তাল হারালে তো চলবে না, পথ হারিয়ে গেলে তখন কি হবে? তেহরাব শীতল কণ্ঠে বলে, তুই আছিস তো, খুঁজে আনবে, দেখাবি সঠিক পথ। তনয় থেমে যায়। লোকটার সাধারণ কথাগুলো তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। জান, তোকে চুমু খেতে ইচ্ছে করছে, আসি আমি? পাগল পাগল লাগছে, এক্ষুনি আসছে। এই না, শুনুন। তেহরাব কি শুনল? না, সে সাথে সাথে কল কেটে দিয়েছে। তনয় স্ক্রিনের দিকে ভ্যাবলা কান্তির মতো তাকিয়ে আছে। লোকটা কি সত্যিই পাগল? এই রাত বিরেতে চলে আসছে, তাও আবার ছি। অসভ্য লোক, যাচ্ছি না আমি। তনয় দ্রুত নিজের ঘরে এসে পড়ে। তানহা ঘুমিয়ে গিয়েছে, মেয়েটা ঘুম কাতরে, মা বাবাও ঘুমিয়ে গেছে। নিজের ঘরে লাইট বন্ধ করে নিজেও বিছানায় শুয়ে পড়ল, তবে ঘুম আসছে না তার। সত্যি কি তেহরাব আসছে? ইস, লোকটার একটু সবুর নেই। এভাবেই এপাশ ওপাশ হয়ে ঘুমানোর চেষ্টা করছে তনয়া। হঠাৎ জানালায় টোকা মারার শব্দ কানে আসে তনয়ার। জানালায় কে টোকা দিচ্ছে? গেট তো বন্ধ, তাহলে? কিছু একটা ভেবে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আলতো করে জানালা খুলতেই বারান্দায় মৃদু আলোতে দেখতে পেল তেহরাবের গম্ভীর মুখশ্রী। লোকটা বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তনয়া চোখ নামিয়ে নেয়। তাই বলে সত্যি সত্যি চলে আসবে? এটা কোনো কথা? বাইরে আয়। তেহরাবের গম্ভীর থমথমে গলা শুনে শুকনো ঢোক গিলে তনয়া। কেন যে ফোন বন্ধ করতে গিয়েছিল? নিশ্চয়ই ফোনে পায়নি বলে দেওয়াল টপকে এসছে। কানে যায়নি কথা? তনয়া দ্রুত মাথা নাড়ে। আমি বাইরে কেন যাব? কেন এসেছেন এত রাতে? তেহরাবকে দরজার দিকে যেতে দেখে তনয়া চিল্লানি দিয়ে বলে, আরে আরে, আসছি আমি। তেহরাব থেমে যায়। তনয়া দরজা খুলে পা টিপে টিপে বাইরে আসে। লোকটাকে দিয়ে ভরসা নেই। বুকের ভেতর কেউ একজন হাতুড়ি পেটাচ্ছে তার। ভয়ে ভয়ে সামনে এসে দাঁড়ায় তেহরাবের। তেহরাব একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তা দেখে তনয়ের আরো বেশি ভয় লাগছে। তোর মায়ের সাথে লাল গরুটা আমার পছন্দ হয়েছে, গেট খুলে দে, ওটা আমি নিয়ে যাব। তনয়া কিং কর্তব্য বিমূঢ়ের ন্যায় তেহরাবের মুখের দিকে তাকায়। কি বলল সে? কি শব্দ করে উঠল তনয়া। তেহরাব আগের ন্যায় সিরিয়াস ভঙ্গিতে গম্ভীর গলায় বলে, তোর মায়ের রেড কালার হাম্বাটা পছন্দ হয়েছে, ওটা নিয়ে যাব। বাইরে বন্ধুরা অপেক্ষা করছে, তাড়াতাড়ি গেট খোল। এই মুহূর্তে তেহরাবকে পাগল ছাড়া কিছুই মনে হচ্ছে না তনয়ার। রাত করে এসব কি মশকরা শুরু করেছে? আপনি ফাজলামো করতে এখানে এসেছেন? জানতো আমি গেলাম। তনয়া যেতে নিলে তেহরাব খপ করে তনয়ার হাত ধরে ফেলে। ধমক দিয়ে বলল, আমাকে দেখে তোর মনে হচ্ছে আমি ফাইজলামি করছি? গরুটা দিবি কিনা বল। তনয়া দাঁত কটমট করে তাকাল তেহরাবের দিকে। গরু নিয়ে আপনি কি করবেন? গরুর ঘাস কাটবেন? ধ্যাৎ, ঘাস কাটতে যাবো কেন? ওইটা জবাই করে রান্না করে খাবো এখন, দে তাড়াতাড়ি। তেহরাবের সিরিয়াস ভঙ্গিতে বলা কথাগুলো শুনে তনয়া হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। ইচ্ছে করছে নিজের কপাল নিজে চাপড়াতে। এ কোন পাগলের চক্করে পড়ল সে? হঠাৎ কিছু একটা ভেবে তেহরাব বলল, আচ্ছা গরু রাখ, মানুষ আমরা 13 জন, এক কাজ কর, একটা ছাগল দে, গরু পিড়তে নিয়ে যাব। তনয়ের এবার মেজাজ খারাপ হলো। মাথা খারাপ আপনার? জানতো ঘোড়ার ডিম। তেহরাব এক টানে তনয়কে নিজের কাছে টেনে আনে। তনয়ের কপালে ছোট্ট করে একটা চুমু খেয়ে শয়তানি হাসি দেয়। শাশুড়ি আমাকে বলিস না আমি ছাগল নিয়েছে, কি না কি ভাববে? সকালে না পেলে বলে দিস বাঘ এসে নিয়ে গেছে, চাইলে সিংহ বলতে পারিস। তেহরাব তনয়াকে ছেড়ে দৌড়ে গিয়ে গোয়ালে ঢুকে বেছে বেছে ভালো একটা ছাগল নিয়ে বাড়ির পেছনে দরজা দিয়ে দৌড়ে চলে যায়। তনয়া হাঁ করে তেহরাবের কার্যকলাপ দেখল। সবকিছু বুঝে উঠতেই নিজেও বাড়ির পেছনে গেটের কাছে আসলো। গেটের তালা ভাঙা, রাস্তা দিয়ে তেহরাব আর তার বন্ধুরা দৌড়ে চলে যাচ্ছে। আল্লাহ, এটা কোনো কথা? এ কোন পাগলের পাল্লায় পড়লাম? শেষমেশ শ্বশুর বাড়ি থেকে ছাগল চুরি! তনয়া নিজের কপালে নিজে থাপ্পড় মারে।
নিজের চোখে বিশ্বাস করতে পারল না তনয়া। মানে লোকটা কি সত্যি সুস্থ? সকালে দ্বিতীয় দফায় মায়ের গৃহযুদ্ধ শুরু হবে, আবার নাকি গরুও নিবে। কি হচ্ছে এসব? মধ্যরাত, ক্ষেতের মাঝ বরাবর আগুন জ্বলছে, চারপাশে বসেছে গানের আসর, মাঝখানে রান্না হচ্ছে কাচ্চি। যা রান্না করছে স্বয়ং তেহরাব সরকার। বিয়ের জন্য আজ সবাইকে ট্রিট দিচ্ছে সে, তাও আবার শাশুড়ির যত্নে পালা ছাগল দিয়ে। ভাবা যায়? বাকিরা এই নিয়ে মজা করছে, হাসাহাসি করছে। তা নিয়ে যায় আসে না তেহরাবের। এখন তার শান্তি লাগছে, শাশুড়ির প্রতি আর বিদ্বেষ নেই তার। ছাগলের মাধ্যমে উঠিয়ে নিয়েছে, কাছে সুন্দর ঘ্রাণ আসছে। নিজেকে নিজে বাহবা দিচ্ছে তেহরাব। এই না হলে তেহরাব সরকার। রান্না শেষের দিকে আজ রাত ভরে বন্ধুরা কাচ্চি পার্টি করবে। কেউ সালাদ কাটছে, কেউ প্লেট ধুচ্ছে, সবাই যার যার মতো আনন্দ করছে। তেহরাব বাঁকা হাসে। ধন্যবাদ শাশুড়ি আম্মা, ছাগলটাকে যত্ন করে বড় করার জন্য। আর সরি, আপনাকে কাচ্চির ভাগ দিতে পারলাম না বলে। মায়ের চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে তনয়ার। মাথাটা ভার হয়ে আছে, বিরক্ত লাগছে মায়ের ওপর। সাত সকালে চিল্লাচিল্লি কেন করছে? দরজা খুলে বাইরে আসতেই দেখে তানিয়া বারান্দায় বসে নিজের কপাল চাপড়াচ্ছে। আমার স্বাদের ছাগল কোন গোলামের ফুতে চুরি করেছে? হায় রে, আমার কি সুন্দর ছাগল। তনয়া টনক নড়ে। মনে পড়ে গত রাতের কথা। নিজের মুখে হাত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে। তার মা যে বকাবকি শুরু করেছে, তনয়ার হাসিও পাচ্ছে, কান্নাও পাচ্ছে। আগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসা করলো না, না হলে দেখা যাবে আরো ঘ্যান ঘ্যান শুরু করেছে। যা হওয়ার হয়েছে, ছোট জিনিসের উপর দিয়ে চেয়েছে। যদি গরুটা নিত তখন কি করতো? সবুর করে শুক্রিয়া আদায় করো, হয়তো এর মধ্যে দিয়ে কোনো ফাড়া কাটলো। বাবার কথা শুনে তনয়া মনে মনে বিড়বিড়ালো। তোমাদের জামাই এই গরুটাও রাখবে না, আবার ফাড়া। শফিকের কথা শুনে তানিয়া নাক টানতে টানতে উঠে দাঁড়ালো। শফিক বলল, এখন আহাজারি করে লাভ নেই। আজ বিকেলে বিয়ের তত্ত্ব নিয়ে ও বাড়ি থেকে কয়েকজন আসবে। আমি বাজারে যাচ্ছি, তুমি এসব নিয়ে আর ভেবো না। আর তনয়া বাবার দিকে তাকায়। আব্বু। তেহরাবের কাছে পাঞ্জাবির সাইজটা জেনে বলো তো। তোর মামাকে আসতে বলেছি, সে খাবার থেকে কিনে আনবে। তনয় মাথা নাড়ায়। শফিক বেরিয়ে যায়। তানিয়া এখনো বুকে যাচ্ছে অজানা চোরকে। তনয়া না পারছে শুনতে, না পারছে তার মাকে থামাতে। কিছু না বলে চুপচাপ হাত মুখ ধুতে চলে গেল। ফিরে এসে ফোনটা নিয়ে তেহরাবের নাম্বারে কল করলো। তনয়ের তো কথাই বলতে ইচ্ছে করছে না। কালকের ঘটনা মনে পড়তেই মাথা গরম হয়ে যাচ্ছে। কি আর করার? দুবার রিং হতেই তেহরাব কল রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে আসলো তার ঘুম জড়ানো কণ্ঠস্বর। জান, তুই কল করেছিস? বাবা, আমার জানটার দিকে উন্নতি হয়েছে। তনয়া ভেঙচি কাটলো, গাল ফুলিয়ে ভার গলায় বলল, আব্বু আপনার পাঞ্জাবির মাপ চেয়েছে। বলবো না। তনয়া ভ্রুকুচকায়। বলবেন না কেন? তেহরাব আগের নাই ঘুম জড়ানো কণ্ঠে বলে, তোর ব্লাউজের সাইজ বল, কিনতে যাব। কি? তনয়া চেঁচিয়ে উঠল। তেহরাবের গম্ভীর কণ্ঠে বলল, চিল্লাচ্ছিস কেন? সাইজ বল, পরে তো পড়তে পারবি না। আর আব্বাকে বলিস পাঞ্জাবি কিনতে হবে না আমার জন্য, আমি নিজেই কিনবো। তনয়া চুপ করে আছে, তার যে লজ্জা করছে। কি হলো বল তাড়াতাড়ি, ঘুমাবো আমি। সারা রাত ঘুমাইনি। তনয়া আমতা আমতা করে বলে, 34। বলেই কল কেটে দেয় তনয়া। তেহরা ভ্রু কুচকে কান থেকে ফোনটা মুখের সামনে আনে, স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, কল কেটে দিল কেন? ওর মায়ের ছাগল নিয়েছে বলে রাগ করেছে? না, এইটা তো মানা যায় না। বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে তেহরাব। নিজের ঘাড় পর্যন্ত চুলগুলো পেছনের দিকে ঠেলে দিল। একটা ছাগল নিয়েছি, দুটো ছাগল দেব। একটা ছাগলের জন্য আমার বউ আমার উপর রেগে থাকবে, এটা তো মানা যায় না। আমার একটা মাত্র বউ, দাঁড়া, তোকে একটা ছাগলের ফার্ম খুলে দেব। সাভার সেনা শপিং মলের সেকেন্ড ফ্লোরে একটি শাড়ির দোকানে বসে আছে তাসলিমা, ইরা, রুনু। তাদের পেছনে দাঁড়িয়ে আছে তেহরাব। ইরার জন্য লেহেঙ্গা কেনা শেষ। ওর পছন্দ অনুযায়ী মিষ্টি রঙের লেহেঙ্গা কিনেছে। তাসলিমা সোনালী রঙের একটি লেহেঙ্গা হাতে নিয়ে তেহরাবকে ডাকে, তেহরাব দেখ তো লেহেঙ্গাটা কেমন। তেহরাব এক পলক তার মায়ের হাতে থাকা লেহেঙ্গাটার দিকে তাকায়। ভালোই, কিন্তু তনয়ের জন্য আমি লেহেঙ্গা নিব না। তাসলিমা ভ্রু কুচকায়। লেহেঙ্গা নিবি না মানে কি নিবি তাহলে?
নিজের হাতে থাকা ফোনটা পকেটের ভেতর ভরে দোকানে এদিক ওদিক তাকায়। একটি লাল রঙের হালকা কাজের শাড়িতে নজর পড়ে তার। মনে মনে কল্পনা করে নেয় তনয়াকে এই শাড়ি পরলে কেমন লাগবে। আনমনে হেসে ওঠে তেহরাব। তার এলোকেশিকে দারুণ মানাবে। কি রে, কই হারালি? তেহরাবের ধ্যান ভাঙে, শাড়ির দিকে তাকিয়ে বলে, ওই শাড়িটা পছন্দ হয়েছে, ওটা নাও। তেহরাবের কথায় তাসলিমা শাড়িটার দিকে তাকায়, অতঃপর বলে, মেয়েকে দিচ্ছিস 30,000 টাকা লেহেঙ্গা আর বউকে দেব 10,000 টাকার শাড়ি? তেহরাব হাসে। পোশাক 10,000 টাকার হোক বা 30,000 টাকার, মানুষটা তো একটাই। এলোকেশে যাই পড়ুক না কেন, ওর স্পর্শ পেলে সবকিছুই দামি। তেহরাবের কথা শুনে ইরা আর রুনু ঠোঁট টিপে হাসে। এ ছেলে তো প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাসলিমাও হাসলেন। অবশেষে তেহরাবের পছন্দ করা শাড়িটা নিয়ে বাড়ি ফিরলেন। অবশ্য তত্ত্বে যাবতীয় সব কেনাকাটা করেই বাড়ি ফিরেছে। ইরা শ্বশুরবাড়ি থেকে লেহেঙ্গা দেওয়ার কথা, তবে ইরা মানা করে দিয়েছে। লেহেঙ্গার টাকা দিয়ে ফটোশ্যুট করবে, এ নিয়ে হাসাহাসি করছে সবাই। বিকেলে যেহেতু সাহিলদের বাড়ি থেকেও লোক আসবে, তাই ইরাকে আর তনয়াদের বাড়িতে পাঠায়নি। ইউসুফ আর তেহরাবের কিছু কাজিনরা মিলেই যাবে। বের হওয়ার সময় দেখে তেহরাব নিজেও সাদা পাঞ্জাবি পরে নিচে আসছে। ইউসুফ কপাল কুঁচকাল, এই ছেলে আজকেও যাবে নাকি? কোথায় যাচ্ছিস? বাবার কথায় সানগ্লাসটা পরে নেয় তেহরাব। যাচ্ছি না, বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। তাই বলে এভাবে রেডি হতে হয়? পাশ থেকে তাসলিমার কথা শুনে তেহরাব ফিচেল হাসে, চুলগুলো ঠিক করতে করতে বলে, তেহরাব সবসময় রেডি থাকে। যাই হোক আব্বু, তোমার সাথে কিছু কথা আছে। ইউসুফ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তেহরাবের দিকে। তেহরাব ইউসুফকে নিয়ে খালি জায়গায় নিয়ে যায়। কি হয়েছে, কি বলবি? তেহরাব চশমাটা খুলল, তাকে সিরিয়াস দেখালো। ফাহিম কল করেছিল, বাজার আজকে সোলের লোকেরা ছাতা তুলতে এসেছিল, এসব নিয়ে হাঙ্গামা হচ্ছে। তেহরাবের সম্পূর্ণ কথা শেষ হতে দেয় না ইউসুফ। একদম না তেহরাব, তুমি কোথাও যাবে না। কালকে তোমার বিয়ে, আজকে কোনো গন্ডগোল আমি চাই না। কিন্তু আব্বু। না বললাম তো, আমি দেখছি কি করছি। তুমি বের হবে না বাড়ি থেকে, আমার কথা যেন মাথায় থাকে। আমরা এখন বের হব, তুমি সাহিলদের বাড়ি থেকে আসা আত্মীয় স্বজনদের সামলে নিও। তেহরাবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইউসুফ হাঁটা লাগায়। তেহরাব দৌড়ে তার সামনে এসে দাঁড়ায়। আবার কি? আচ্ছা যাব না, তোমার বেআইন মানে তনয়ার মাকে দুটো ছাগল কিনে দিও। ইউসুফ তবদা খেয়ে বলে। কি? তেহরাব মাথা চুলকাতে চুলকাতে বলে, ফিরোজ কাকার থেকে দুটো ছাগল নিয়ে তাকে উপহার দিও, বাকিটা পরে বলবো নি, আসছে। তেহরাব চলে যায় ভেতরে। ইউসুফ হতভম্ব হয়ে কিছু সময় দাঁড়িয়ে রইল সেখানেই। ছাগল কেন দিতে যাবে? আজব তো। তো শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব দিয়ে গেছে, শাড়িটা অনেক সুন্দর। রাফার কথায় তনয়া হাসে। রাফা এসে তনয়ের পাশে বসে। যা হয় ভালোর জন্যই হয়। আমি তো ভাবতেই পারিনি তেহরাব ভাই তোকে ভালোবাসে। যাক, অবশেষে তোরা এক হবি। মাঝখান থেকে আমার বিয়ের ডেটটা পিছিয়ে গেল। রাফা মন খারাপ করে। সালমা বিয়েটা পিছিয়ে 1 মাস পরে দিয়েছে। এদিকে তনয়ার বিয়েতেও আসলো না। মুখে না করলেও হয়তো রাগ করেছে। সন্ধ্যা নেমেছে, আমি বাড়ি যাই। প্রীতির কথায় ধ্যান ভাঙে তনয়ার। দূরের রাস্তা, এখন সত্যিই যাওয়া উচিত। আচ্ছা যাক, কালকে কিন্তু ঠিক সময় চলে আসিস। প্রীতি হাসি মুখে মাথা নেড়ে হ্যাঁ বলে। তনয়াও হাসে। প্রীতি চলে যেতেই তনয়া বিছানা থেকে নেমে টেবিলের কাছে এসে রাফাকে উদ্দেশ্য করে বলে, তোমার না সকালে আসার কথা ছিল, এখন কেন আসলে? রাফা তনয়ের পাশে এসে দাঁড়ালো। আর বলিস না, একটু সাটুরিয়ায় গিয়েছিলাম। আসার পথে বালিয়া সে কি গন্ডগোল, চাঁদাবাজি নিয়ে 2 দলের মধ্যে রক্তারক্তিকাণ্ড। দুজনকে দেখলাম মাথা ফেটে রক্ত চড়ছে, আর একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে অন্য রাস্তা দিয়ে ঘুরে এসেছে। তনয় ভ্রু কুঁচকালো। 2 দলের মধ্যে বলতে? দল তো এক সোহেল আরেক তেহরাবের, তাহলে কি তাদের মাঝে? বুকটা ধক করে উঠল তনয়ার। এমন সময় হন্তদন্ত পায়ে ঘরে আসে তানহা। আপু আপু, শিহাব ভাই এসেছে। তনয়া তানহার দিকে তাকায়। শিহাব এসেছে, কিন্তু তার ফুপি তো বলল তারা আসতে পারবে না। তনয়া কিছু বলল না। রাফা বুঝলো তনয়ার অস্বস্তি বোধের কারণটা। আরে যা হওয়ার হয়ে গিয়েছে, এখন স্বাভাবিক হ। তনয়া উপর নিচ মাথা নাড়ে। আচ্ছা আমি বাড়ি যাই, থাক, কালকে সকাল সকাল এসে পড়বো। রাফা বিদায় নিয়ে চলে যায়। তনয়ের মন কেমন করছে। তেহরাব ঠিক আছে তো? দ্রুত ফোনটা হাতে নিয়ে কল করলো তেহরাবকে। 1 বার 2 বার করে 12 বার কল করার পরেও তেহরাব যখন কল রিসিভ করলো না, তখন তনয়ের মনে ভয় জেঁকে বসে। উনি ঠিক আছে তো? কল কেন ধরছে না? আসবো?
কারো পুরুষালী কণ্ঠস্বর শুনে পেছনে তাকায় তনয়া। শিহাব দরজার সামনে দাঁড়িয়ে আছে। তনয়া স্বাভাবিকভাবেই বলল, জি আসুন। শিহাব ভেতরে আসলো। পকেট থেকে একটি বক্স বের করে তনয়ের দিকে এগিয়ে দিল। এটা তোমার জন্য, আমার তরফ থেকে তোমার বিয়ের গিফট। তনয়া এক নজর শিহাবের দিকে তাকিয়ে বক্সটা হাতে নিল। খুলে দেখলো একটি সোনা চেন। এত দামি একটা উপহার। তনয়া অবাক দৃষ্টিতে তাকায় শিহাবের দিকে। শিহাবের ঠোঁটে মিষ্টি হাসি। কালকে চট্টগ্রাম যাবো আব্বুর একটা কাজে, আম্মুও সাথে যাবে, তাই তোমার বিয়েতে উপস্থিত থাকতে পারবো না। তাই ভাবলাম আজকে দেখা করে যাই। গিফটটা আর বাকি রাখবো কেন? তনয়া সৌজন্যমূলক হাসলো। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা থাকো, আমি আসছি। এখনই চলে যাবেন? সব পিছন ফিরে তাকালো। স্মিত হেসে বলল, আর একটু থাকতে বলছো? একে লাভ কি বলো, আমার গন্তব্য যে অন্য কোথাও। শিহাব দীর্ঘশ্বাস ফেলে। এক নজর তনয়ের দিকে তাকিয়ে বেরিয়ে আসে। কি থেকে কি হয়ে গেল? এই মেয়েটি তার হওয়ার কথা ছিল, অথচ বিধাতা চাইল অন্য কিছু। চেনটা কিনেছিল বাসর ঘরে তনয়াকে এটা উপহার দেবে বলে, অথচ আজ সময় ও পরিস্থিতির কারণে এটা দিতে হলো তার বিয়ের উপহার হিসেবে। এটাই বুঝি কপালে লিখন। রাত 11টা। গোটা বাড়ি এখন নীরব। নিজের রুমে এসে বিছানায় বসলো তেহরাব। সাদা পাঞ্জাবিটা রক্তে লাল হয়ে আছে। ফ্যানের সুইচটা দিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। ব্যান্ডেজ থেকে রক্ত পড়ছে। সেলাইটা হয়তো খুলে গেছে। কিছু সময় ওভাবেই শুয়ে থাকলো। অতঃপর উঠে বসলো। পাঞ্জাবিটা খুলে মেঝেতে ছুঁড়ে মারল। ড্রয়ার থেকে ব্যান্ডেজ আর অ্যান্টিসেপটিক বের করলো। এদিক ওদিক ঘাড় বাঁকিয়ে ঘাড় ফোটালো। হাতে ব্যান্ডেজটা খুলে নতুন করে ব্যান্ডেজ করলো। সেই লেভেলের ব্যথা করছে। এদিকে পায়ের অবস্থা তো বেহাল। পুরো 12টা বেজে গেছে। আজ না হয় কারো নজরে পড়েনি, কালকে তো পড়বে। তখন কি করবে? পায়ের ব্যান্ডেজটা ফার্মেসি থেকে করে এসেছে। এটা আর পাল্টাতে হবে না। দীর্ঘশ্বাস ফেলল তেহরাব। বাবা না করা সত্ত্বেও সে গিয়েছিল বালিয়া। সে যাওয়াতে যেন ঝামেলা আরও বেড়ে গেল। শুরু হলো মারামারি। এক পর্যায়ে পায়ে আঘাত লাগে। আর ফাহিম তো মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি। অবশ্য সোহেলের 12টাও বাজিয়ে দিয়ে এসছে স্বয়ং তেহরাব। ফাহিমের মতো সোহেলও মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি। এতটা সময় হাসপাতালে ছিল তেহরাব। ইউসুফ বাড়ি এসে তেহরাবকে না দেখতে পেয়ে কল করেছিল, কিন্তু তেহরাবের ফোন তো বাড়িতেই ফেলে গেছে। পরে ইউসুফ ফাহিমের নাম্বারে কল করলে সেটা তেহরাব ধরে। তখন তো বলেছিল ফাহিমের মাথা ফাটায় সে হাসপাতালে এসছে, কিন্তু কাল যখন পায়ের অবস্থা দেখবে তখন তো শুরু হবে নতুন সিনেমা। সোহেলের বাচ্চা, কামটা করলি কি? শালা হোদাই ক্যান্সেল করলে। আমার বিয়া কালকে, আর তুই কিনা আমার ল্যাংড়া বানিয়ে দিলে। এখন যদি আমার বউ আমার বিয়া না করে? বিড়বিড় করে কথাটা বলে পা টেনে টেনে ওয়াশরুমে যায় তেহরাব। ফ্রেশ হয়ে ঘরে এসে ফোনটা খুঁজতে থাকে, কোথায় যে রেখেছিল। এদিকে পায়ের যন্ত্রণায় হাঁটতেও কষ্ট হচ্ছে তার। হ্যাঁ, আব্বর কথা শুনলেই ভালো হইতো। কালকে বিয়ে আর আজকে মার খেয়ে বসে আছে। আমার বাসরে কি হবে? ঠোঁট উল্টে ঠাস করে শুয়ে পড়ে তেহরাব। এমন সময় রিংটোনের শব্দ কানে আসে। আওয়াজের উৎস ধরে ওয়ার্ড্রোবের সামনে গিয়ে দাঁড়ায়। ফোনটা এখানে। ফোন হাতে নিয়ে দেখে তনয়ার নাম্বার। অধরে হাসি ফুটে ওঠে তেহরাবের। এক মুহূর্তে যেন সব ব্যথা যন্ত্রণা লাঘব হয়ে গিয়েছে। লাইটটা বন্ধ করে বিছানায় গা ছড়িয়ে শুয়ে পড়ল তেহরাব। কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসলো তনয়ের কান্না মিশ্রিত কণ্ঠস্বর। হ্যালো হ্যালো, কোথায় ছিলেন এতক্ষণ? ফোন কেন ধরছিলেন না? জানেন কতটা চিন্তা হচ্ছিল আমার। আপনি ঠিক আছেন তো? তনয়ের ব্যস্ত উথলা কণ্ঠস্বর শুনে নিজেই তবদা খেয়ে গেল তেহরাব। মুহূর্তে হাসি ফুটে উঠল ঠোঁটে। যাক, মেয়েটা তাকে নিয়ে ভাবে। কাঁদছিস কেন? বিয়ের আগে সবাইকে জানাতে যাচ্ছিস তোর স্বামী তোকে কাঁদায়। ছি জানছি, লোকে কি বলবে বলতো? তনয়ের কান্না থেমে যায়। হিচকি তুলতে তুলতে বলে, সবসময় মজা কেন করেন? কোথায় ছিলেন? কল ধরছিলেন না কেন? জানেন কতগুলো কল করেছি আমি আপনাকে। তনয়ের কথায় তেহরাব ফোন চেক করে। সত্যি অনেকবার কল করেছে। সরি জান, আমি একটু ব্যস্ত ছিলাম, ফোনটা কাছে ছিল না। তেহরাব মিথ্যা বলল। সে এখন চাইছে না তনয়াকে চিন্তায় ফেলতে। সত্যিটা বললে সারা রাত চিন্তা করবে। মিথ্যে কেন বলছেন? আপনি তো বালিয়া ছিলেন, জানি আমি। তনয়ার গম্ভীর কণ্ঠে এমন কথা শুনে চমকায় তেহরাব। এ মেয়ে জানলো কি করে? তেহরাব কিছু বলার আগেই তনয়া বলে, কোথাও ঝামেলা হচ্ছে অথচ তেহরাব সরকার নেই, এটা কি সম্ভব? কেন শুধু শুধু ঝামেলায় জড়ান বলুন তো? আপনি ঠিক আছেন?
তেহরাব ধরা পড়ে যাওয়া চোরের মতো মিনমিনে স্বরে বলে, ওই আর কি, তেমন কিছু না, বা একটু লেগেছে। রাখছি। তনয়া কল কাটতে নিলে তেহরাব ধমকে ওঠে। কিসের রাখছে? কথা বল আমার সাথে, ভালো লাগছে না। তনয়া অভিমানী সুরে বলে, ভালো তো লাগবেই না, সারাদিন মারপিট করে বেড়াবেন আর রাতে এসে বলবেন ভালো লাগে না। তেহরাব দুষ্ট হাসে, ঠোঁট কামড়ে বলে, একটু ভুল বলে যান, সারাদিন মারপিট করে এসে রাতে তোর সাথে বায়োলজি প্র্যাকটিক্যাল করব, বুঝলি? তনয়া ভ্রু কুঁচকায়। বায়োলজি প্র্যাকটিক্যাল বলতে? তনয়া মানে না বুঝে জিজ্ঞেস করে। মানে? তেহরাব হাজকি স্বরে বলে, ডিএনএর গঠন, কাজ, বৈশিষ্ট্য বোঝাবো। ছি। তনয় দ্রুত কল কেটে দেয়। লোকটা কি সাংঘাতিক, কি সব বাজে কথা বলছে, লোকটা এমন কেন? তেহরাব ফোন রেখে হো হো করে হেসে ওঠে। মেয়েটাকে জ্বালাতে তার ভালোই লাগে, বিশেষ করে তনয় যখন লজ্জা পায় তখন তার গাল দুটো লাল হয়ে যায়। ব্যাপারটা দারুণ লাগে। যত ইচ্ছে করিস না কেন তনয় রানী, তোকে তো সে আমার কাছে আসতে হবে। লাল টুকটুকে বউ সাজে বসে আছে তনয়া, অপসরা থেকে কম লাগছে না তাকে। প্রীতি আর রাফা মিলে তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, গা ভর্তি গয়না, হাতে আছে তার শাশুড়ি দেওয়া সেই চুড়িগুলো। নে দেখে নে এবার কেমন লাগছে। রাফার কথায় তনয়া হাসি মুখে বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়, পা থেকে মাথা পর্যন্ত নিজেকে পর্যবেক্ষণ করে। সত্যি কি সুন্দর লাগছে। আজ তার বিয়ে, নিজের অজান্তেই যাকে ভালোবেসেছিল আজ তার সাথেই তার বিয়ে। অজানা কারণেই তার খুব লজ্জা লাগছে, করবেই না কেন? তেহরাব যে নির্লজ্জ, দেখা যাবে সবার সামনে কিছু একটা আবারও বলে ফেলবে, লজ্জায় পড়তে হবে তনয়াকে। আপু দুলাব্রু কল করেছে। মোবাইল ফোন হাতে নিয়ে তানহা ঘরে প্রবেশ করে। তানহার কথায় রাফা ও প্রীতি হেসে ওঠে। তনয়া লজ্জা পায়, এই লোকটা আর কেন ফোন দিতে হবে, একটু পর তো আসবেই তারা। তানহা এবার তাড়াহুড়ো করে ফোনটা তনয়ের হাতে ধরিয়ে দিয়ে বেরিয়ে যায়। থাক, আর লজ্জা পেতে হবে না, কথা বল। তনয় রিসিভ করে না, উল্টো ফোন বন্ধ করে রেখে দেয়। আজই তার বেশি লজ্জা করছে, কিভাবে কথা বলবে সে। রাফা এসে তনয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। তোকে যা লাগছে না, তেরাব ভাই তো পাগল হয়ে যাবে। তার বলতে সে তো এমনিতেই পাগল, আর এখন এই রূপে দেখলে রীতি আর রাফা তাকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। তনয়া দুহাতে মুখ ঢেকে ফেলে, হেসে ওঠে দুজনে। এমন সময় ঘরে প্রবেশ করে তানিয়া। তার যে আজ বহু কাজ, মোটামুটি কাজ শেষ, এখন শুধু প্লেটগুলো ধুয়ে টেবিলে সাজাবে, সেগুলো নিতে এসেছে তিনি। অন্যদিকে তাকানোর সময়ই পায়নি সে। এদিকে তার মেয়েটা যে লাল টুকটুকে বসে যে দাঁড়িয়ে আছে, সেদিকে কি তার নজর আছে? আরে কাকি, তনয়ের দিকে একবার তাকাও তো, দেখো কেমন লাগছে। তানিয়া পিছন ফিরে তাকালো। তনয়কে দেখে কিছু মুহূর্তের জন্য তিনিও থমকে গেলেন। মেয়েটা তার সত্যিই বড় হয়ে গেছে। আজ মেয়েটার বিয়ে, চলে যাবে শ্বশুর বাড়ি সারা জীবনের মতো। চোখের কোণে জমা হলো মৃদু অশ্রুকণা। কোনো রকম নিজের কান্না আটকে তনয়ের সামনে এসে দাঁড়ালো। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে একদম পরীর মতো লাগছে, কারো নজর না লাগুক। থু থু থু। তানিয়ার শেষ কার্যক্রম দেখে হেসে উঠল তনয়া নিজেও। তার মা তার শরীরে থুথু ছিটিয়ে দিচ্ছে যাতে কারো নজর না লাগে। তানিয়া গাঢ় চোখে তনয়ের দিকে তাকিয়ে বলে, আসবি না, ভালোর জন্য করছি, খুব সুন্দর লাগছে। কি গো মা, প্লেটগুলো দাও, ধুয়ে আমিও রেডি হব। তানহার কথায় তার টনক নড়ে। সে তো এসেছে শোকেস থেকে প্লেট নিতে। দ্রুত শোকেসের কাছে গিয়ে প্লেটগুলো বের করলো, তানহার হাতে দিয়ে বলল, ধর, ভালো করে ধুবি, ভাঙে না যেন, আমি দেখি তোর বাপে তৈরি হলো কিনা। তানহা চলে গেল প্লেট নিয়ে। বেচারা আজকে পড়েছে ফ্যাসাদে। কম বেশি সব কাজে যে আজ তারই করতে হচ্ছে। তনয়া ছুটি, থমথমে মুখ করে সকলেই নিজে নিজের কাজ করছে। তেহরাব বিরক্ত, সাথে খারাপও লাগছে। কালকের বিষয়টা নিয়ে সকালে ছোট মোটো টনেরও বয়ে গিয়েছিল, সেটা এখন রূপ নিয়েছে নীরবতায়। তেহরাবের সাথে কেউ কথা বলছে না, এমনকি তার বাবাও না। সে রেগে আছে। গতকাল মানা করা সত্ত্বেও কেন তেহরাব গেল? গতকাল যদি না যেত আজ তো তাহলে তার পা এরকম ক্ষত হতো না। ছেলেটা হাঁটতে পারছে না, আজ একটা শুভ কাজে যাচ্ছে তারা। তেহরাব ইরা রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। পার্লার থেকে লোক এসছে, তারা সাজাচ্ছে ইরাকে। বাড়িতে অনেক লোক, ঘরোয়া বিয়ে নমুনা এটা। 14 গোষ্ঠী এসে হাজির। তেহরাবের এত মানুষ পছন্দ না। তেহরাব কিছু না বলে ইরার কাছে আসলো।
ভাইকে দেখে ইরাও মুখ ঘুরিয়ে নিল। তেহরাব দীর্ঘশ্বাস ফেলল। গতকাল যাওয়াটা সত্যিই ঠিক হয়নি। তুই অন্তত রাগ করিস না, আজ তো আমারও বিয়ে, অথচ কেউ পাত্তাই দিচ্ছে না। আমাকে ইচ্ছে করে ব্যথা পেয়েছে। ইরা আর চোখে তাকালো তেহরাবের দিকে, নাক টেনে বলল, চোখের সামনে থেকে সর, কথা বলবি না। তেহরাব পকেট থেকে একটি ছোট বক্স বের করে ইরার দিকে এগিয়ে দেয়। ইরা কিছু সময় তাকিয়ে থেকে বক্সটা হাতে নেয়। দ্রুত খুলে দেখে ভেতরে শ্যানেলের পারফিউম। মুখটা আপনা আপনি হা হয়ে যায় ইরার। চট করে উঠে দাঁড়ায়। তোর মনে আছে? তেহরাব ইরার মাথায় টোকা মেরে বলে, আমার স্মৃতিশক্তি কি তোর মতো দুর্বল নাকি? নাকি ভেবেছিস আমার মাথায় তোর মতোই গোবর? কথা মতো তোর বিয়ের দিন তোর ফেভারিট ব্র্যান্ডের পারফিউম। এখন ধন্যবাদ দে। ইরা তো খুশিতে আকাশে উড়ছে, স্প্রে করে নিজের শরীরে। তেহরাব ভ্রুকুচকে বলে, ধন্যবাদ দে। দেব না। ইরা কথাটা বলার সাথে সাথে তেহরাব ইরার হাত থেকে পারফিউমটা ছো মেরে নিয়ে নেয়। ইরাকে নকল করে বলে, আমিও দেব না। ইরা গাল ফোলায়। ভাইয়া। তেহরাব হাত উঠিয়ে মজার ভান করে বলে, নে ধর গেল। ধন্যবাদ দিলে তো মুখে গু পড়বে। ইরা পারফিউমটা নিয়ে বসে পড়ে। পার্লারের মেয়ে দুটো আবারও সাজাতে আরম্ভ করে। ইরা বলে, ওইটা তোর মাথা। তেহরাব আড়ালে হাসে। দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যেতে যেতে বলে, শাকচুন্নি একটা। খুঁড়াতে খুঁড়াতে নিজের রুমে আসে তেহরাব। ভেতরে যেতেই অবাক হয়, ইউসুফ বিছানায় তেহরাবের পাঞ্জাবি ইস্ত্রি করছে। তেহরাব মুখ টিপে হাসে। তার বাবা যে তার বন্ধু, সে কি রাগ করে থাকতে পারবে? তেহরাব পেছন থেকে জড়িয়ে ধরল ইউসুফকে। কি গো লিটনের নাতি, রাগ পড়েছে? তেহরাবের মুখে নিজের দাদার নাম শুনে অবাক হয় ইউসুফ। নিজেকে ছাড়িয়ে সামনের দিকে তাকিয়ে বলে, তুই আমার দাদার নাম জানলে কিভাবে? তেহরাব বিছানায় বসলো, পাঞ্জাবিটা হাতে নিয়ে দেখলো তোমার বড় বোন বলছে, মানে আমার একমাত্র ফুপো। ইউসুফ আবারও নিজেকে কঠিন রূপে প্রদর্শন করে বলল, রেডি হয়ে জলদি নিচে আসো, দ্রুত যেতে হবে। বউ নিয়ে বাড়ি এসে ইরাকে বিদায় দিতে হবে। আমারই ভুল হয়েছে একদিনে দুটো বিয়ে ফেলা। এখন বুঝতে পারছি সমস্যাটা। আমিও ভাবছিলাম সেদিন বিয়েটা করে নিলেই ভালো হতো, শুধু শুধু দুদিন লেট করলে। যাও যাও, গাড়ি স্টার্ট দাও, আমি রেডি। ইউসুফ পেছনে তাকাতেই দেখে তেহরাব পাঞ্জাবি পাজামা পরে একদম ফিটফাট আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছে। এ মানুষ নাকি জিন, নাকি বিয়ে করার জন্য এত দ্রুত? চুলটা কাটবি তো? বাবরি চুল নিয়ে বিয়ে করতে যাচ্ছিস? লোকে কি বলবে? এটা ফ্যাশন বাবা, আমার সিগনেচার ফ্যাশন, তুমি বুঝবে না। চলো গাড়ি বের করো। তেহরাব সরকার, গেট রেডি টু বি শাদি। এখন দ্রুত চলো শ্বশুর বাড়ি, তোমার না আমার। তেহরাব ইউসুফকে রেখে রুম থেকে বেরিয়ে যায়। ইউসুফ হাসে। বিয়ের এক্সাইটমেন্টে পায়ের ব্যথাও ঠিক হয়ে গেছে ছেলের। সেও নিচে চলে আসলো। এই বাড়ি থেকে 10 জনের মতো লোক যাবে। তেহরাবের মামা, খালু, ফুপা, ফুপাতো ভাই, ফাহিম, রিমু, তেহরাব, ইউসুফ আর তার কিছু বিশেষ অতিথি। বেরোনোর সময় তাসলিমা তেহরাবকে দুধ খাইয়ে দিয়ে বলে, আমরা বাড়ির জন্য মেয়ে নিয়ে আসি, নতুন সম্পর্কে জড়াচ্ছিস, নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করবি, নিজের স্ত্রীকে সম্মান ও ভালোবাসবি। তেহরাব ফট করে বলে ওঠে, ঘরটা সুন্দর করে সাজিও। আর তোমার জন্য মেয়ে আনতে পারবো না, ছেলের বউ আনবো। আমার বউ এমনিতেই আমাকে ভাই ডাকে। আজকের দিনটা মার খাস না তেহরাব। মায়ের হাসি মুখের কথা শুনে তেহরাবও হাসে। সালাম করে বেরিয়ে যায় সে। বাইরে এসে তেহরাবকে গাড়িতে না বসে গ্যারেজের দিকে যেতে দেখে ভ্রু কুঁচকায় ইউসুফ। তেহরাবের মামা ইখলাস ডাকে তেহরাবকে। কিরে, ওইদিকে কোথায় যাচ্ছিস? তেহরাব কিছু জবাব না দিয়ে পায়ের ব্যথা নিয়ে দৌড় লাগায়। ফিরে আসে মিনিট 5 পর বাইকে চড়ে। বাইক এসে থামে সবার সামনে। তুমি বাইকে কেন? ফুবার কথায় তেহরাব সানগ্লাসটা পরতে পরতে বলে, আমার বউকে আমি বাইকে করে আনবো, গাড়িতে করে তোমরা যাও, আমি আসছি। আঙ্কেল তোমরা গাড়িতে যাও, আমি আর তেহরাব বাইকে আসতেছি। ফাহিমের কথায় কেউ আর কোনো কথা বাড়ায় না। তেহরাবকে কিছু বলেও লাভ নেই, যা বলেছে সেটাই করবে। সবাই গিয়ে গাড়িতে উঠে বসলো। ফাহিম বাইকের সামনে এসে বলল, তুই নাম, আমি চালাই, পায় না ব্যথা? তেহরাব হেলমেটটা ফাহিমের দিকে ছুড়ে দিয়ে বলে, আমি পারবো, তুই হেলমেট পর, ফাটা মাথা আবার ফাটলে আর বাঁচবি না। ফাহিম চোখ মুখ কুচকে পেছনে উঠে বসে। সোহেলের মতো মাথা ফাটলে কি আর আমি এখানে সুস্থ দাঁড়িয়ে থাকতাম? যা অবস্থা করেছিস, কেস না করে বসে।
তেহরাব বাঁকা হাসে, আয়নাটা সোজা করে বলে, কেস করলে ও নিজে জেলে যাবে। রিল্যাক্স ডুড। 1 2 3। বলে বাইক স্টার্ট দেয় তেহরাব। সাধারণের তুলনায় অধিক স্পিডে শো করে চলে যায় বাড়ির গাড়িকে পেছনে ফেলে। গাড়ি থেকে ইউসুফ চেঁচিয়ে ওঠে, তেহরাব, এত স্পিডে চালাচ্ছিস কেন? এই ছেলেটাও না কোনো দিন শুধরাবে না। তেহরাবের কান অব্দি কথাটা আর পৌঁছালো না, তার আগেই তার বাইক সকলের দৃষ্টি সীমানা পেরিয়ে গিয়েছে। তোর জামাই এসে পড়েছে, এবার আমার জামাইয়ের ব্যবস্থাটা করে দে। তনয়া মাথা তুলে চাইল তানহার মুখপানে। আশেপাশে এত মানুষ, অথচ এই মেয়ে নিজের বিয়ের কথা বলছে। এর কি বুদ্ধি শুদ্ধি হবে না? তানহা এসে বিছানায় তনয়ার পাশে বসলো। ফোনে কিছু একটা বের করে তনয়াকে দেখালো। এই যে তোর জামাই, দেখ লুকিয়ে লুকিয়ে তোর জন্য তুলে এনেছি। এর বিনিময়ে হলেও আম্মুকে বলিয়ে বিয়েটা দিয়ে দে। তানহার কোনো কথা শুনলো না তনয়া, শুধু তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। ফোনের স্ক্রিনের দিকে। ফর্সা দেহে শুভ্র পাঞ্জাবি, কলারের ভাঁজে সানগ্লাস, উলফকাট চুলগুলো কপালে পড়ে আছে, ঠোঁটে ক্রূর হাসি। মারাত্মক লাগছে লোকটাকে। তনয়ের হৃদস্পন্দন বেড়ে গেল। ছবিটা দূর থেকে তোলায় তেহরাবের মুখটা ভালো মতো বোঝা যাচ্ছে না, তারপরও মারাত্মক লাগছে। গলা শুকিয়ে গেল তনয়ার। তানহা ফোনটা বন্ধ করে দিল। তোকে কিছু বলেছি? তনয়া তাকায় তানহার দিকে, ঠোঁট উল্টে বসে আছে। রাফা গাঁটটা মেরে বলে, এত বিয়ের শখ? দাঁড়া, আমাদের হাই স্কুলের দপ্তরের সাথে তোকে দিয়ে দিব। বয়স একটু বেশি, কিন্তু সিঙ্গেল, দারুণ মানাবে। রাফা আপু। উপস্থিত সব কাজিনরা হেসে ওঠে। তাতে অবশ্য যায় আসে না তানহার। মনে মনে পণ করলো এই মাসেই সে বিয়ে করবে। কি করে করবে জানা নেই, কিন্তু করবেই। বাইরে খাওয়া দাওয়ার আসর বসেছে। মেহমানদের খাওয়া শেষ হতেই তনয়ের কাজিনদের জন্য খাবার নিয়ে আসে তানহা আর তানিয়া। তাদের হেল্প করছে প্রীতি ও রাফা। মেহমানদের বসানো হয়েছে বসার ঘরে। তারা মোহরানা থেকে শুরু করে যাবতীয় সকল কথাবার্তা নিয়ে আলোচনা করছে, বিয়েতে যেমনটা হয় আর কি। এদিকে তনয়ার গলা দিয়ে খাবার নামছে না। সারাদিন হাসি খুশি থাকলেও এখন তার কষ্ট হচ্ছে। সে তার বাড়ি থেকে চলে যাবে, সবাইকে ছেড়ে। কি করে থাকবে? প্রীতি রাফা জোর করেও খাওয়াতে পারেনি তনয়াকে। তানিয়া খাবারের প্লেট নিয়ে তনয়ের সামনে বসে। তার চোখ টলমল করছে। তা লক্ষ্য করল তনয়া। তার যে আরো বেশি কান্না পাচ্ছে। তানিয়া জোড়াজোড়িতে 2-3 লোকমা পোলাও খেয়ে আর খেলো না সে। গলা দিয়ে নামছে, বুকের ভেতর ধুকপুক করছে। সময় পেরুলো, বিয়েও পড়ানো হলো। কবুল বলতে গিয়েও সে কি কাণ্ড! কেঁদে কেটে একাকার তানিয়া। তনয়াও মাকে জড়িয়ে ধরে কান্না। আধ ঘন্টা এসব চলল। তারপর গিয়ে না কবুল বলল। আল্লাহর ইচ্ছায় বিয়ে সম্পন্ন হলো। দুজনে যুক্ত হলো বিবাহ নামক বন্ধনে। এ বন্ধন পবিত্র বন্ধন। এ বন্ধন শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকার। এই বন্ধন বিশ্বাসের, ভালোবাসার, সম্মানের। আসরের আজান দিয়েছে, এবার বের হওয়া উচিত। তেহরাব উথলা। সে যে এখনো তার সদ্য বিয়ে করা বউয়ের মুখটা দেখতে পারেনি। নিয়ম অনুযায়ী দুজন দু ঘরে। তর সইছে না তেহরাবের। নিজের এলোকেশিকে এক নজর দেখার জন্য মনটা ছটফট করছে। এই বন্ধন যেন তেহরাবকে ছন্নছাড়া করে তুলেছে। তেহরাব তাকাচ্ছে তনয়ের রুমের দিকে। ভেতরে অনেক মানুষ। এ ঘরে বসে কি ও ঘরে থাকা তার এলোকেশিকে দেখা যায়? শুধু শুনতে পাচ্ছে কিছু মানুষের কান্নার শব্দ। বেআই সাহেব, এবার বিদায় নেওয়া উচিত। আমার বাড়িও তো মেয়েটা অপেক্ষা করছে। ইউসুফের কথায় শফিক মাথা নাড়লেন। তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। সে তো আর মেয়েদের মতো কাঁদতে পারছে না, কিন্তু মেয়ের জন্য তো তারও কষ্ট হচ্ছে। তার প্রথম সন্তান, বাবা হওয়ার প্রথম অনুভূতি, প্রথম বাবা বলে ডাকা, সব তো তনয়াকে দিয়ে শুরু হয়েছিল। এই তো সেদিন তার ছোট্ট মেয়েটা কোলে করে ঈদের মাঠে নিয়ে যেত। সে মেয়ে আজ তার ঘর খালি করে অন্য বাড়ির বউ হয়ে চলে যাবে। চোখ জোড়া ভিজে আসলো, বুকটা ব্যথা করছে। কোনো রকম নিজেকে সামলে তনয়ের ঘরের দিকে পা বাড়ালো। মা আর কাঁদিস না, সব মেয়েকেই তো স্বামীর ঘরে যেতে হয়। কাঁদছিস কেন? তুই তো নতুন বাড়িতে যাচ্ছিস, তোর নিজেকে সংসার কত দায়িত্ব, এভাবে কাঁদলে চলবে? বাবার কণ্ঠস্বর পেয়ে মাকে ছেড়ে দৌড়ে আসে বাবার কাছে, জড়িয়ে ধরে শফিককে। মেয়েটা চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে কাঁদতে কাঁদতে। কি অবস্থা! আব্বু আমি যাব না, তোমাদের ছেড়ে আমি যাব না। শফিক মেয়ের মাথায় হাত রাখে। নিজেকে যে শক্ত রাখতে হবে। কি সব বলিস? ছেড়ে যাবি কেন? আসবি তো, যখন খুশি আসবি। এটা তো তোরই বাড়ি।
বাইরে যে তেহরাবের বাবা অপেক্ষা করছে, ছেলেটাকে আর কত সময় দাঁড় করিয়ে রাখবি? তনয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি যাব না, ওনাদের চলে যেতে বলে আমি কোথাও যাব না আব্বু। তানিয়া বিছানার উপর মুখের আঁচল গুজে কাঁদছে, সবার চোখেই পানি। শফিক কোনো রকম মেয়েকে নিয়ে বাইরে আসে। সকলেই উঠোনে এসে দাঁড়িয়েছে। তনয়া এখনো তার বাবাকে জড়িয়ে ধরে আছে। মেয়েদের প্রথম ভালোবাসা তার বাবা, এই মানুষটার জন্যই তো সে তার ভালোবাসাকে পাচ্ছে। রফিক এগিয়ে আসলেন, তনয়াকে শফিকের থেকে ছাড়িয়ে তেহরাবের সামনে গিয়ে দাঁড়ালেন। রফিক তনয়ার হাত তেহরাবের হাতে তুলে দেয়। আমাদের বাড়ির মেয়েকে আমরা ভরসা করে তোমার হাতে তুলে দিলাম। আশা করব আমরা যেভাবে যত্নে রেখেছি তুমিও সেইভাবেই রাখবে। তেহরাব শক্ত করে তনয়ের হাতটা ধরে। তার খুব ইচ্ছে করছে এই মুহূর্তে মেয়েটাকে বুকের সাথে মিশিয়ে নিতে। তনয়া রফিকের বুকে মুখ গুজে রেখেছে। তেহরাব বড় করে শ্বাস নিয়ে তনয়ের কান্না মিশ্রিত চেহারার দিকে তাকিয়ে বলে, আপনাদের মেয়ে এখন আমার স্ত্রী। আপনাদের থেকেও 1000 গুণ বেশি যত্নে আমি তাকে রাখবো। আপনাদের মেয়ে যে আমার খুব শখের, তাকে অযত্নে রাখি কি করে? শফিক নিজেকে আর আটকাতে পারলেন না, গড়িয়ে পড়ল চোখের পানি। ইউসুফের সাথে কোলাকুলি করে বলল, মেয়েটাকে দেখে রাখবেন, আপনাদের উপর আমার ভরসা আছে। ইউসুফ আশ্বস্ত করেন। আপনার মেয়ে আমার মেয়ে হয়ে থাকবে, চিন্তা করবেন না। অতঃপর তনয়াকে নিজের বাহুডোরে আগলে নেয় তেহরাব। পিঠে হাত দিয়ে তনয়ের দিকে তাকায়, চোখের ইশারায় শান্ত হতে বলে।